সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তথ্যবহুল ভিডিও। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন। ভারতের প্রত্যেকটি নাগরিক যেন এই তথ্যগুলো জানতে পারে এবং জানা খুবই প্রয়োজন। তাই চলুন আমরা ভিডিওটি দেখি। সবাই সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে চালান করে দেওয়া হচ্ছে সীমান্তের ওপারে। এই প্রশ্ন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে একটা বিরাট বড় প্রশ্ন এবং এটাকে ঘিরে একেবারে দারুণ চর্চা এবং তরজা শুরু হয়েছে। দুপক্ষের তরফ থেকেই নানা রকম কথা বলা হচ্ছে এবং বোঝা যাচ্ছে আগামী দিনে নির্বাচনী ইস্যু এটা হতে চলেছে বড়সড়। এবার এইখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এবং সেখানকার বিরোধী নেতা তাদের বক্তব্য হচ্ছে যে গোটা দেশে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য যেগুলি রয়েছে সেখানে অবৈধ মুসলিম নাগরিক যারা এখানে বসবাস করছে, যারা এই দেশের নাগরিক নয়, অবৈধভাবে এই দেশে রয়েছে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। আবার আমাদের রাজ্যের যে শাসক দল তাদের তরফ থেকে বাঙালি অস্মিতা, বাঙালিদের ওপর অত্যাচার, বাংলা ভাষার ওপর আঘাত, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, এই সমস্ত কথা সামনে রাখা হচ্ছে। বিষয়টা আদালত পর্যন্তও গেছে। আবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের তরফ থেকে এই কথাও বলা হচ্ছে যে এই অবৈধ মুসলিম যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে তারা যদি থেকে যায় তাহলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে পরিণত হবে। দুপক্ষের তরফ থেকেই অনেক কথা বলা হচ্ছে, তাই আমরা আজ গোটা ইস্যুটা একটু ভেঙে দেখার চেষ্টা করছি, কারণ দুপক্ষই আপনাকে অর্ধেক কথা কিছু বলছে আর অর্ধেক কথা চেপে রাখছে। তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। এই যে সাম্প্রতিক কালে বাংলা ভাষা বললেই কি বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, এই প্রশ্নটা উঠে এসেছে। এর পেছনে রয়েছেন অন্যতম একজন চরিত্র যার নাম উত্তম ব্রজবাসী এবং তিনি দিনহাটার বাসিন্দা। এবার জানা যাচ্ছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল আইনের আওতায় এই উত্তম ব্রজবাসীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং তাকে অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তারই সঙ্গে তাকে জানানো হয়েছে 15ই জুলাইয়ের মধ্যে তিনি যদি নথিপত্র দেখাতে না পারেন, জমা দিতে না পারেন, তাহলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে এবং বলা হচ্ছে যে তাকে এনআরসির আওতায় নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে চলতি বছর জানুয়ারি মাসে তার কাছে একটা নোটিশ এসে পৌঁছেছিল এবং তারপর আবার এই নিয়ে তরজা নতুন করে শুরু হয়েছে। তারই সঙ্গে বলা হচ্ছে যে আসামের তরফ থেকে বক্তব্য হলো এই উত্তম ব্রজবাসী তিনি একটা সময় অনৈতিকভাবে আসামের গৌহাটিতে প্রবেশ করেছিলেন, সেখানে ছিলেন, সেই কারণে তার বিরুদ্ধে 2015-তে এই মামলাটা হয়েছিল। কিন্তু তিনি কোথাকার বাসিন্দা হিসেবে জানা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের দিনহাটার, কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসী। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও এই বিষয়টিতে একটি বিবৃতি সামনে রাখেন এই ঘটনার পরপরই এবং তিনি বলছেন যে এটা একটা আইনি প্রক্রিয়া। এই ব্যক্তি যে রাজবংশী সেটা ওনার আইনজীবীরা আদালতে জানাননি। উনি আসামেরই নাগরিক, অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গে বসবাস করেন। ওনার বিরুদ্ধে মামলা সম্ভবত এতদিনে খারিজ হয়ে গিয়েছে। তাহলে এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এক হচ্ছে যে উনি যে রাজবংশী এই বিষয়টা ওনার উকিল আদালতে জানাননি এবং 2 নম্বর কথা যেটা হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে এই ব্যক্তি আসলে আসামেরই বাসিন্দা, তিনি অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছেন। এবার প্রথমে এই ব্যক্তির রাজবংশী পরিচয়ের কথায় আসি। উনি যে রাজবংশী তার প্রমাণ আইনজীবীরা আদালতে দেননি, আইনজীবীরা এই কথা আদালতে জানাননি। এর কারণটা কি? কারণ এই ব্যক্তি কাস্ট সার্টিফিকেটই পাননি কোনোদিন এবং এই ঘটনাটা সামনে আসার পর যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে উত্তম ব্রজবাসীকে নিয়ে সরব হয়েছেন, সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে, উত্তম ব্রজবাসীকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই ব্যক্তি উত্তম ব্রজবাসী তিনি বলছেন যে আমি পশ্চিমবঙ্গের দিনহাটায় এত বছর ধরে রয়েছি, আমি বহু বছর ধরে এই কাস্ট সার্টিফিকেট সরকারের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু যতবার গেছি এই কাস্ট সার্টিফিকেট আমি কোনোবার পাইনি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বারবার আমাকে বলা হয়েছে যাও তোমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠীর কাগজপত্র নিয়ে এসো তবে কাস্ট সার্টিফিকেট পাবে। তো অত কাগজপত্র আমি পাবো কোথায়? এবার তাহলে এত তড়িঘড়ি কি করে তিনি কাস্ট সার্টিফিকেট পেলেন? তিনি বলছেন হঠাৎই আমাকে তাড়াতাড়ি করে বিডিও অফিসে নিয়ে গেল এবং বিডিও অফিসে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা তখন আমাকে বলছে তোমাকে আজকেই কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবো, তুমি একটু অপেক্ষা করো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা কিনা বলছেন যে এই উত্তম ব্রজবাসী তিনি এত বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি পশ্চিমবঙ্গে রয়েছেন, সেই সরকার একটা কাস্ট সার্টিফিকেট তাকে দেওয়ার জন্য বছরের পর বছর ঘোল খাইয়েছে। তারপর যে মুহূর্তে একটি রাজনৈতিক সুবিধা, একটি রাজনৈতিক অপরচুনিটি সামনে এসেছে, সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে একজন পশ্চিমবঙ্গবাসী তিনি কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, যেটার জন্য বছরের পর বছর তাকে নাকানি চোবানি খেতে হয়েছে।
এরপর আমরা আসি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটি বলছেন যে উনি আসলে আসামের নাগরিক, অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গে রয়েছেন এই যুক্তিতে। এই যে দাবিটা করা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটাও খানিকটা অদ্ভুত। তার কারণ এই উত্তম ব্রজবাসীর গ্রামের মানুষজন, তার পাড়া পড়শি চারপাশে যারা রয়েছেন, তারা আকাশ থেকে পড়ছেন এই শুনে যে উত্তম ব্রজবাসী আসামের মানুষ। মানে যেমন ওই গ্রামের একজন প্রবীণ বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলছেন, ওকে তো ছোট থেকে এখানে দেখেইছি, শুধু ও নয়, ওর বাপ ঠাকুরদা, ওরা কয়েক পুরুষ এই গ্রামেরই মানুষ, এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, এখানেই থেকেছে, তাহলে ও আজকে হঠাৎ করে আসামের বাসিন্দা কি করে হয়ে গেল? তারই সঙ্গে এই উত্তম ব্রজবাসীর সমবয়সী একজন ব্যক্তি, ওই গ্রামেরই মানুষ, তিনি বলছেন আমরা তো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, সারা জীবন দেখে এলাম যে ওই গ্রামেই রয়েছে, এখানেই পড়াশোনা করেছে, এখানে আমরা কাজকর্ম করছি, তো তাহলে হঠাৎ করে ও আজ আসামের বাসিন্দা কি করে হয়ে গেল? এইখানে তাহলে দুটো বিষয় হতে পারে। এক, আসামের মুখ্যমন্ত্রী কোনো একটি ভুল ঢাকার জন্য অসত্য কথা বলছেন, অথবা সেখানে এই বাংলাদেশি তারাও বা অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদের দেশ থেকে বের করার যে প্রক্রিয়া শুরু করা হয়েছে, সেখানে যে তথ্য মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে সেই তথ্যে কোথাও একটা গন্ডগোল রয়েছে। এর মাঝখানে আবার তৃণমূল কংগ্রেস, হিমন্ত বিশ্ব শর্মা আসামের বিজেপির মুখ্যমন্ত্রী, তার একটি বক্তব্য সামনে রেখে দাবি করছে যে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আসামে কারা কারা নিজেদের মাতৃভাষার জায়গায় বাংলা কথাটা লিখছেন, কাদের কাদের মাতৃভাষা বাংলা, এটা দেখলেই কারা কারা বাংলাদেশি, কতজন অনুপ্রবেশকারী আসামে রয়েছেন সেটা চিহ্নিত করাটা আমাদের পক্ষে অনেক সুবিধাজনক হয়ে যাবে। এর থেকেই বোঝা যাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা কতটা বাংলা বিদ্বেষী, বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী নিজে বলছেন। এবার অবশ্যই আমাদের রাজ্যের যে বিজেপি রয়েছে তারাও এটাকে ডিফেন্ড করছে। তাদের তরফ থেকে যুক্তি হচ্ছে যে আসামের মানুষজন যারা রয়েছেন তাদের মাতৃভাষা আসলে অহমিয়া, তাহলে সেখানে বাংলা লেখার তো কোনো প্রয়োজন নেই। সেই কারণেই হিমন্ত বিশ্ব শর্মা এই কথাটা বলেছেন যে আসামের মানুষের আসলে মাতৃভাষাটা অহমিয়া। এবার আসামের মানুষের মাতৃভাষা কি, আসামের মানুষের কতজনের মাতৃভাষা অহমিয়া, কতজনের বাংলা, দুটোই কোনো মানুষের মাতৃভাষা সেখানে হতে পারে কিনা, সেই নিয়ে কথা বলতে গেলে কিন্তু সেটা একেবারে আলাদা একটি চর্চার বিষয় চলে যাবে। তো আমরা মূল বিষয়টায় ফিরে আসি। এইখানে একটা পরিষ্কার ছোট্ট ব্যাখ্যা থাকতে পারে গোটা ঘটনার। উত্তম ব্রজবাসী দিনহাটার বাসিন্দা, তিনি বলছেন আমি আমার নামে কোনোদিনও কুমার কথাটা ব্যবহার করি না, আমার নাম উত্তম ব্রজবাসী, আমার সমস্ত ডকুমেন্টে তাই রয়েছে, এবং ওই ডকুমেন্টে আমার যে সই দেখানো হচ্ছে তার সঙ্গে আমার সইয়ের কিন্তু মিল নেই। সেক্ষেত্রে এটা হতে পারে যে এটা কিন্তু আসাম সরকারের তরফ থেকে একটা ছোট ক্ল্যারিক্যাল মিস্টেক, কোনোভাবে সেই জিনিসটা দিনহাটার এই উত্তম ব্রজবাসীর কাছে পৌঁছে গিয়েছে, নোটিশটা পৌঁছে গিয়েছে, এটা একটা ক্ল্যারিক্যাল মিস্টেক হতে পারে। এবং আসামের মুখ্যমন্ত্রী যখন এই নিয়ে বারবার বিবৃতি দিচ্ছেন তখন তিনিও এই বিষয়টা অ্যাডমিট করতে পারতেন, সামনে রাখতে পারতেন যে এটা জাস্ট একটা ছোট ক্ল্যারিক্যাল মিস্টেক। এই মুহূর্তে অনেকেই ফোন টোন করে আবার নানা রকম প্রশ্ন করছেন এই উত্তম ব্রজবাসীকে, আপনি কেন জানুয়ারির নোটিশ জুলাইতে বলছেন, এতদিন আপনি কেন বসেছিলেন, কে আপনাকে তাহলে মিডিয়ার সামনে আসতে বললো, ইত্যাদি ইত্যাদি নানান কথা। ফেব্রুয়ারিতে রাজবংশীদের ওপরে সমস্ত মামলা খারিজ করেছে আসাম সরকার, আপনি তাহলে জুলাই মাসে কেন এসেছেন ক্যামেরার সামনে? একটা বেসিক প্রশ্ন তারা আবার করতে ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দার কাছে জানুয়ারি হোক জুলাই হোক আসাম সরকারের নোটিশ আসবে কেন, সেই জুরিসডিকশনটা কোথায়? কিন্তু এর সঙ্গে আবার এই একটা ঘটনায় ভুল হয়ে গেছে হতে পারে, কিন্তু এর সঙ্গে আমাদের দেশেরই অন্যান্য জায়গায় দিল্লি বা উড়িষ্যায় যে ঘটনা ঘটছে তার কিন্তু বিন্দু মাত্র মিল নেই। দেখুন, আমাদের দেশে অনুপ্রবেশকারী যারা রয়েছেন, যারা অবৈধভাবে অন্য দেশ থেকে প্রবেশ করে পশ্চিমবঙ্গে বলুন বা আমাদের দেশের যে কোনো জায়গায় বসবাস করছেন, তাদের এই দেশের কোথাও বসবাস করার কোনো অধিকার নেই। এবং আমাদের দেশের প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং পশ্চিমবঙ্গ তাদের জন্য কোনো রকম সহমর্মিতা, দুঃখ, দয়া, মায়া, আচ্ছা সময় দিচ্ছে এই সমস্ত কিছু দেখানোর কোনো জায়গাই নেই। অনুপ্রবেশকারী অবৈধভাবে এই দেশে ঢুকেছেন, অবৈধভাবে রয়েছেন, কাগজপত্র নেই বা ফেক ভুয়ো কাগজপত্র বানিয়ে রয়েছেন, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি আমাদের দেশের সরকারের ব্যবস্থা নেবার কথা এবং সেটাই নেওয়া উচিত, এবং তাদের দেশ থেকে বের করে তাদের নিজের নিজের দেশে পাঠিয়ে দেবার ব্যবস্থা করা উচিত। কিন্তু প্রশ্নটা যেখানে থেকে যাচ্ছে সেটা হলো যে প্রক্রিয়ায় এই কাজটা করা শুরু হয়েছে তার মধ্যে ফাঁক ফোকর কতটা, তার মধ্যে খামতি কতটা, আর এইখান থেকেই আসছি আমরা দ্বিতীয় ভাগে। এই মুহূর্তে দুটো মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং এগুলোর কথা শুনলেই আপনি বুঝতে পারবেন একটা জায়গায় একটা ঘটনায় ভুল হলেও হতে পারে, সবকটা জায়গায় নয়। এবং আদালতের তরফ থেকে এই প্রশ্ন করা হচ্ছে। প্রথমত আমাদের কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের তরফ থেকে
উড়িষ্যার সরকারকে প্রশ্ন করা হচ্ছে যে কি কারণে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যায় আটক করা হয়েছিল। অনুপ্রবেশকারী সন্দেহ করছেন আপনারা বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটকে রাখছেন কি কারণে। একইভাবে প্রশ্ন করা হচ্ছে দিল্লিকে, যেখানে দিল্লিকে প্রশ্ন করা হচ্ছে যে বাংলাভাষী মানুষ, বাংলা থেকে আসা মানুষ, তাদের আপনারা আটক করছেন কি হিসেবে, কিসের ভিত্তিতে, কি দেখে, মাপকাঠিটা কি, যেটা দেখে আপনাদের মনে হচ্ছে যে এরা অনুপ্রবেশকারী হতে পারে, এরা এই দেশের বাসিন্দা নয়। যেহেতু প্রত্যেকটা জায়গায় দিল্লি বা উড়িষ্যার ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের আটক করা হয়েছে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাংলা ভাষায় কথা বলেন, সে কারণেই এই অভিযোগ উঠছে যে এটা আসলে পশ্চিমবঙ্গের প্রতি বিদ্বেষ, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ এবং বাংলা বিদ্বেষের একটি উদাহরণ। যেমন অমিত শাহের মন্ত্রকের কাছে মোট 6টি প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্ট। আইনজীবী আদালতে জানাচ্ছেন তার মক্কেলের কন্যা সুনলি খাতুন, জামাই দানিশ শেখ এবং নাবালক নাতি সাবির শেখকে আটক করেছে দিল্লি পুলিশ। সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের আটক করা হয়েছে। এবার এই ঘটনায় দিল্লির কাছ থেকে, অমিত শাহের মন্ত্রকের কাছ থেকে আদালত কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছে। 6টি প্রশ্ন করা হয়েছে আদালতের তরফ থেকে। এই প্রশ্নের জবাব তাদের দিতে হবে, দিল্লিকে দিতে হবে। প্রথম প্রশ্ন, দানিশ, তার স্ত্রী এবং সন্তানকে কি আটক করা হয়েছিল নাকি তারা নিখোঁজ? 2, আটক করা হলে বলতে হবে তা কোনো আদালতের নির্দেশে করা হয়েছে কি না। 3, যদি আটক করা হয়ে থাকে কেন করা হয়েছে। 4, আটক করার আগে দানিশ বা তার স্ত্রীকে আটক করার কারণ কি জানানো হয়েছিল। 5, দিল্লি পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কি এদের বিরুদ্ধে কোনো তদন্ত করছে, সেই কারণে গ্রেপ্তার। 6, এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি প্রশাসনের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে। অন্যদিকে আপনি দেখুন, এই খবরটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, উড়িষ্যা থেকে 403 জন যাদেরকে ডিটেইন করা হয়েছিল, আটক করা হয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যেতে দেওয়া হয়েছে বাড়িতে। 403 জনকে, 44 জনকে এখনো পর্যন্ত উড়িষ্যায় আটকে রাখা হয়েছে, যারা প্রত্যেকে বাঙালি। 44 জনই বাঙালি, তাদের এখনো আটকে রাখা হয়েছে। তাহলে যাদের ধরা হয়েছিল এবং তারপর জানা গেছে যে তারা আদৌ অন্য কোনো দেশের বাসিন্দা নয়, এই দেশেরই বাসিন্দা, জানার পর যাদের ছেড়ে দেওয়া হয়েছে, তাদের যখন আটক করা হয়েছিল তখন তাদের সঙ্গে কি করা হয়েছিল, তাদের আটক করে কিভাবে রাখা হয়েছিল। জানা যাচ্ছে ওড়িয়া টানের বাংলা উচ্চারণে বারবার যাদের আটক করা হয়েছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশে কোনো পরিচিত তাদের রয়েছে কিনা, আগে কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ তাদের ছিল কিনা। জবাব হ্যাঁ হলেই উত্তরদাতাদের চিহ্নিত করে নিয়ে যাওয়া হয় আলাদা ঘরে। শুরু হয় বাংলাদেশি প্রমাণ করার মরিয়া চেষ্টা, আর যাদের উত্তর না তাদের উপরে শুরু হয় মানসিক অত্যাচার, কখনো শারীরিক নির্যাতনও। উড়িষ্যা জুড়ে বাংলাদেশি চিহ্নিতকরণের অস্থায়ী ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন নদিয়া ও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা। বন্দি দশায় তারা কেমন ছিলেন। প্রায় 10 দিন বন্দি থাকার পর মুক্ত নদিয়ার এক পরিযায়ী শ্রমিক জানাচ্ছেন, সকালে চিঁড়ে আর গুড় দেওয়া হতো, অর্ধেক চিঁড়েতে পোকা ভর্তি, দুবেলা ডাল ভাত আর আলু সেদ্ধ দেওয়া হতো, সে খাবারও সকলে পেতেন না। ডিটেনশন ক্যাম্পের মেঝে কাপড় বিছিয়ে শুতে হতো। আতঙ্ক এবং ভয়ে দু চোখের পাতা এক হতো না তাদের। এবার এটা আপনার কাছে মনে হতে পারে খুব বেশি তো কিছু নয়, একবার নিজেকে ওই জায়গায় রেখে দেখুন যে আপনি এই দেশের বাসিন্দা, অথচ আপনাকে ধরে নিয়ে এইভাবে আটকে রেখে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে আপনাকে রেখে দেওয়া হয়েছে। দেখুন, এখানে সব থেকে বড় কথা হলো বাংলাদেশি অনুপ্রবেশ আমাদের দেশের জন্য বিরাট বড় একটা জ্বলন্ত সমস্যা, এবং এটা যে কত বড় সমস্যা আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই। বিভিন্ন সময় এই খবর উঠে আসে যে অমুক জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়েছে, তমুক জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়েছে, তাদের কাছে এত এত ভুয়ো কাগজপত্র ছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এরকম মানুষজন ধরা পড়েন, তাদের সঙ্গে ভুয়ো নথিপত্র ধরা পড়ে, কখনো কোনো একটা গ্রুপ ধরা পড়ে যারা এই সমস্ত ভুয়ো নথিপত্র বানিয়ে বাংলাদেশিদেরকে সরবরাহ করে। আপনি এটা করতে পারেন, আমরাও করি এই এক্সারসাইজটা মাঝে মধ্যে। এই খবরগুলো জানার জন্য পশ্চিমবঙ্গের যে কোনো একটা জায়গার নাম লিখে পাশে আপনি যদি বাংলাদেশি লেখেন, দেখবেন 10-12টা খবর বেরিয়ে যাবে যে অমুক জায়গা থেকে এতজন বাংলাদেশিকে ধরা হয়েছে, অতজন বাংলাদেশিকে ধরা হয়েছে, এরকম একটা জাল নথিপত্রের চক্র ছিল, সমস্ত এই ধরনের খবর আপনি পাবেন। কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দলের তরফ থেকে যে যুক্তি সামনে রাখা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে কাউকে অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসেবে সন্দেহ করার একমাত্র মাপকাঠি সে বাংলা ভাষায় কথা বলছে, এটা হতে পারে না। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলছে বলেই আপনি তাকে ধরে নিয়ে চলে যাবেন, আটকে রাখবেন, এটা তো হতে পারে না। মানে আমি আজকে অন্য একটা রাজ্যে যাব, গিয়ে আমি
আমি বাংলায় কথা বলবো সঙ্গে সঙ্গে লোকজন আমাকে বাংলাদেশি মনে করে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবেন, এটা কি করে হতে পারে? শুধু বাংলা ভাষায় কথা বলা দেখে আপনি কি করে কাউকে অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিতে পারেন? এবার এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে এর মধ্যে কতটা সত্য আছে বা নেই, সত্যি বাংলা ভাষায় শুধুমাত্র কথা বলার জন্য সবাইকে আটক করা হচ্ছে কিনা, এর সত্য জানা যাবে যখন দিল্লি এবং ওড়িশার তরফ থেকে কলকাতা হাইকোর্টে যে প্রশ্নগুলো হাইকোর্ট জানতে চেয়েছে তার উত্তরগুলো জমা দেওয়া হবে। এই মুহূর্তে আরো একটি বিষয় যেটা অনেকেই বলছেন, বাংলা ভাষায় কথা বলা সংখ্যালঘু মানুষজন পশ্চিমবঙ্গ থেকে যে মুহূর্তে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছেন সেখানে সেই বিজেপি সরকারের কাছে তারা অত্যন্ত সহজ একটা টার্গেট হয়ে যাচ্ছে, উইক টার্গেট হয়ে যাচ্ছেন। এবং এই জিনিসটা যখন এদেরকে টার্গেট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তখন এই জিনিসটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং তার রাজনৈতিক দল, তার শাসক দলের জন্য কিন্তু একটা বেনিফিট নিয়ে আসছে, যেহেতু সামনে নির্বাচন রয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে, পশ্চিমবঙ্গে তারা ভুয়ো নথিপত্র নিয়ে ঢুকে পড়ছে, থাকছে এবং এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে পরিণত হচ্ছে, তাই এদের চিহ্নিত করে বের করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এখন তৃণমূল কংগ্রেসের হাতে এই হাতিয়ার চলে এসেছে। অন্যান্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটার পর, এই উদাহরণ সামনে আসার পর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের তরফ থেকে এই যুক্তি সামনে রাখা হচ্ছে যে আসলে বিজেপি অত্যন্ত বাংলা বিদ্বেষী, বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষ দেখলেই এরা আটকে নিচ্ছে, বাংলাকে আঘাত করছে, বাঙালি অস্মিতাকে আঘাত করছে এবং বাংলার অপমান করছে। এবার এই দুজনের মধ্যে কার দাবি সঠিক, কার দাবি সত্য, সেটা প্রমাণিত হবে দুবার, একবার আদালতের ঘাটে, আরেকবার নির্বাচনের মাঠে। কোনটা আগে হয় এখন সেটাই দেখার বিষয়। আজকের এই পর্বতে সবটা কভার করা যায়নি কারণ এটা অত্যন্ত দীর্ঘ এবং কমপ্লিকেটেড একটি ইস্যু, কিন্তু তাও আমার মনে হয় যে সূচনা পর্ব হিসেবে এটা ঠিক আছে। এই নিয়ে এরপরে আরো আলোচনা অবশ্যই আমরা আপনাদের সামনে রাখবো। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।